আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। সরি আমার ভয়েসটা অর্ধেক ভাঙা, বাকি অর্ধেক চলে যাওয়ার আগে ভাবলাম যে ইলিশ নিয়ে এই গুরুত্বপূর্ণ একটা টপিক যা মানুষের জনমনে ক্ষোভ সৃষ্টি করতেছে, ঘৃণা সৃষ্টি করতেছে এবং খুব বিভ্রান্তি ছড়াচ্ছে। সো এটা নিয়ে কিছু কথা বলা দরকার এবং অ্যাড্রেস করা দরকার এবং ওই অ্যাড্রেসটা করা হবে যে আসলে আমাদের প্রবলেমটা কোন জায়গার মধ্যে। ভারতীয় যে আগ্রাসন ইলিশের উপরে সেটা কিভাবে আমাদেরকে ইমপ্যাক্ট করতেছে? ওইটা কি বৈধ উপায়ে বাংলাদেশ থেকে ইলিশ ভারতে পাঠানোর মাধ্যমে, নাকি এটা ছাড়াও আমাদের ইলিশের উপরে ভারতীয় অন্য কোনো আগ্রাসন আছে, ওইটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সো প্রথমত বলি যে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা, ভারতের সাথে আমাদের যে সমস্যাটা, ভারতের সাথে আমাদের প্রধানতম সমস্যা হচ্ছে আমাদের সাথে সমস্ত চুক্তি ন্যায্যতার ভিত্তিতে হয় না, সমতার ভিত্তিতে হয় না। ওরা আমাদের কাছ থেকে একচেটিয়া নিয়ে যায়, আমরা ওদের কাছ থেকে বিনিময়ে কিছুই আনতে পারি না, যেটা বিগত 16 বছরে হয়ে আসছে। না চাইতেই ইলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার উপহার হিসাবে, বিক্রি না কিন্তু উপহার হিসাবে, উপটোকনের মতো কিন্তু ভারতে ইলিশ পাঠায় দেওয়া হয়েছে বিগত 16 বছর ধরে। যে কারণে বাংলাদেশের মানুষের মনে একটা ক্ষোভ এবং একটা ঘৃণার কিন্তু জন্ম নিছে যে বাংলাদেশের মানুষ ন্যায্য দামে ইলিশ খেতে পারে না, সেক্ষেত্রে ভারত কেন আপনার উপটোকন বা উপহার হিসেবে ইলিশ পাবে? সেটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই বা মেনে নিতে পারে নাই। বাট এবার যে বিষয়টা হয়েছে, এর আগে আমি আপনাদেরকে বলি যে ভারত কিন্তু পেঁয়াজের উপরে 40% একটা শুল্ক নির্ধারণ করে দিছিল, যেটা ওনারা নির্ধারণ করে দিছিল খুব সম্ভবত আপনার এই যে গণ অভ্যুত্থানে ১ মাস আগে খুব সম্ভবত 40% আপনার একটা শুল্ক নির্ধারণ করে পেঁয়াজের উপরে। কারণ পেঁয়াজের উপরে বা পেঁয়াজ আমাদের ভারত থেকে আনতে হয়। কারণ আমাদের যেহেতু হিমাগার নাই, আমরা যেহেতু পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ উৎপাদন করার পরেও আমরা ওইটা আপনার রক্ষণাবেক্ষণ করতে পারি না। আমরা ওইটা আমার পর্যাপ্ত ভাবে আমরা হিমাগার নাই, যার কারণে এটা আমরা সংরক্ষণ করতে পারি না। সো ভারত থেকে আমাদের পেঁয়াজ আনতে হয়, রাইট? সো ওই পেঁয়াজের উপরে 40% শুল্ক ওরা নির্ধারণ করে দিছিল। তখন আমাদের এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরে কিন্তু উনি অনুমোদন দেয় যে আমরা ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে আমরা পেঁয়াজ আমদানি করব। পেঁয়াজ আমদানি করে আমাদের যে পেঁয়াজের যেই ডেফিসিট ওইটা আমরা পূরণ করব এবং পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আমরা রাখবো। কোনোভাবেই একটা দেশের উপরে আমরা বাণিজ্যিকভাবে নির্ভরশীল হব না, হুইচ ইজ ভেরি ভেরি গুড এবং ওয়েল ইনিশিয়েটিভ, যেটা বাংলাদেশের মানুষ সমর্থন করে, সর্বদলীয় মানুষ এটা সমর্থন করে। সো ওই দেশগুলির মধ্যে কোন কোন দেশ ছিল আমি আপনাদের বলি যে চীন থেকে পেঁয়াজ আনার অনুমোদন দেয়, মিশর থেকে, পাকিস্তান থেকে, কাতার থেকে, তুরস্ক, মিয়ানমার, থাইল্যান্ড, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরাত থেকে কিন্তু আপনার পেঁয়াজ আনার অনুমোদন আমাদের এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি কিন্তু অনুমোদন দেয়। তখন কিন্তু ভারত নড়ে চড়ে বসে, কারণ ভারতের অন্যতম বড় বাজার হচ্ছে বাংলাদেশ, বিশেষ করে পেঁয়াজের বাজার হচ্ছে বাংলাদেশ, রাইট? তখন ভারত তাৎক্ষণিকভাবে ওই যে 40% ওনাদের শুল্ক ছিল নির্ধারণ করা, ওই 40% শুল্ককে ওনারা পরিবর্তন করে ওনারা 20% শুল্ক ওনারা নির্ধারণ করে দেয়। আমি স্ক্রিনের মধ্যে নিউজগুলি দিয়ে দিচ্ছি এভিডেন্স হিসাবে, যে আমি যা বলতেছি যে কথাগুলি আমার নিজের বানানো না, এই কথাগুলি এভিডেন্সিয়ালি প্রুভ আছে। সো এই যে ভারত একটা গুড অ্যাটিটিউড আমাদের সাথে করলো আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতা হস্তান্তরের পরে, এটা কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করতে হবে যে কোনোভাবে। আগে কি হয়েছে ওইটা আমরা ধরে সবকিছু করলে হবে না, কারণ আমাদের ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। ভালো রাখতে হবে মানে এই না যে আমরা ভারতের কাছে যে ধরেন আপনার মাথা নত করব, কারণ আমরা গণতান্ত্রিক, ডেমোক্রেটিক এবং ইন্ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি। আমাদের সাথে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের সাথে ভারতের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। ভারত আমাদের সবচেয়ে বড় নেইবারিং কান্ট্রি, ক্লোজ বর্ডার শেয়ার করা একটা নেইবারিং কান্ট্রি। ওদের সাথে যদি আমরা ভালো রিলেশন বিল্ড আপ করে আমাদের বাংলাদেশকে উন্নত করতে পারি, আমরা ওদের কাছে বিক্রি করতে পারি, ওরা আমাদের কাছে বিক্রি করবে, আমাদের যে বাণিজ্যিক ঘাটতি ওইটা যদি আমরা কমায় আনতে পারি, তাহলে সর্বক্ষেত্রে বাংলাদেশ কিন্তু লাভবান হবে, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। আর ইলিশ না চাইতে পাঠায় দেওয়া উপটোকন হিসাবে বা গিফট হিসাবে, আর আপনার বিভিন্নভাবে কয়েক স্তরে চিঠি পাঠায়া, বাংলাদেশ থেকে না করার পরও চিঠি পাঠায়া এক ধরনের আকুতি মিনতি, এক ধরনের অ্যাপিলিং একটা সিচুয়েশনের মধ্যে যখন ইলিশ ভারতে আপনার রপ্তানি করা হয় এবং পয়সার মাধ্যমে বা আপনার বিদেশি রেমিটেন্সের আশায়, তখন কিন্তু ওইটা আর এক থাকে না। তখন কিন্তু বিষয়টা আর আপনার উপটোকন বা আপনার গিফটের মধ্যে পড়ে না, কারণ আপনারা জানেন যে ভারত থেকে বাংলাদেশ আপনার ক্রয় করে, বা ভারতের বাজারে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে তৃতীয় সবচেয়ে বড় ক্রেতা। সো ভারত থেকে বাংলাদেশ আপনার আমদানি করে প্রায় 14 বিলিয়নের মতো, সেক্ষেত্রে ভারতে আমরা রপ্তানি করি প্রায় 1.6 বিলিয়ন বা বিলো আপনার 2 বিলিয়নের মতো। সো এই জায়গার মধ্যে কিন্তু আমাদের প্রায় 12 বিলিয়নের মতো একটা বাণিজ্যিক ঘাটতি আছে। একটা দুই দেশের সম্পর্ক যখন আপনার এই পরিমাণের বাণিজ্যিক ঘাটতি থাকে, তখনই কিন্তু প্রবলেম হয়, কারণ ওই টাকাটা আপনাকে দেওয়া লাগতেছে আপনার রিজার্ভ থেকে দেওয়া লাগতেছে, বা আপনার জমানো টাকা থেকে দেওয়া লাগতেছে। আর ভারতে কিন্তু আপনি রুপি দিয়ে পে করতেছেন না, আপনি ভারতে পে করতেছেন ডলার দিয়ে। তখনই কিন্তু একটা দেশ লং রানে কিন্তু আপনার
সমস্যার মধ্যে পড়ে, কারণ বাণিজ্যিক ঘাটতি এই জায়গার মধ্যে প্রবল হয়ে যায়। সো এই বাণিজ্যিক ঘাটতি কমানোর জন্য আমরা কি করতে পারি, আমরা ওদের কাছে বিক্রি করব, ওরা আমাদের কাছে বিক্রি করবে, তখন কিন্তু বাণিজ্যিক ঘাটতি কম থাকবে। যে আমরা ওদের কাছ থেকে 10 টাকা কিনলাম এবং আমরা 8 টাকা বিক্রি করলাম, সেক্ষেত্রে আমাদের বাণিজ্যিক ঘাটতি হচ্ছে শুধু 2 টাকা। বাট ওদের কাছে আমরা যদি 2 টাকা বিক্রি করি আর 10 টাকা কিনি, আমাদের বাণিজ্যিক ঘাটতি হচ্ছে 8 টাকা। ওই 8 টাকা কিন্তু আমাদের ফরেন রেমিটেন্স থেকে দেওয়া লাগে। সো এইভাবেই কিন্তু বাণিজ্যিক চুক্তি দুই দেশের মধ্যে আপনার সংঘটিত হয়। আমাদের সবচেয়ে বড় যেই প্রবলেমটা ছিল ভারতের সাথে, ওইটা হচ্ছে সমতা, ন্যায্যতার কোনো সম্পর্ক ছিল না। সো এখন তো আমরা সমতার সম্পর্ক স্থাপন করার জন্য এগিয়ে যাচ্ছি, ন্যায্যতার সম্পর্ক স্থাপন করার জন্য এগিয়ে যাচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টা বলছে যে পানির যে ন্যায্য হিস্সা, এটা হওয়া লাগবে, যে কোনোভাবে হওয়া লাগবে, এবং এটা আন্তর্জাতিক আইন ধারা বাংলাদেশের সাথে যে পানির তিস্তার যে ন্যায্য পানি বন্টন, এটা সম্পাদিত হওয়া লাগবে। এর চেয়ে কঠোর ভাষায় বিগত 20 বছরে কোন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রীয় অভিভাবক কি ভারতের সামনে এভাবে কথা বলতে পারছে? পারে নাই। আপনি দেখেন যে হাসিনাকে চুপ থাকার জন্য বলছে, একদম মানে বজ্র কণ্ঠে কিন্তু আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে হাসিনাকে চুপ থাকতে হবে, উনি যখন ভারতের মধ্যে আছে, ওনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আগ পর্যন্ত। এই যে ভারতের সাথে যে অ্যাটিটিউড, ইভেন ভারত, আপনি জানেন যে অ্যাজ এ রিজাল্ট ভারত আপনার কত কি করছে, ইনডাইরেক্টলি আমাদের সাথে এক ধরনের শত্রুতামিক সম্পর্ক পর্যন্ত স্থাপন করছে, রাইট? এবং ওনারা আপনার হাসিনার বিষয় নিয়ে অনেক কিছু আপনাকে ক্লারিফিকেশন দেয় নাই, অনেক কিছু আপনার ওরা মানে এই জায়গার মধ্যে সামনে আনে নাই, অনেক কিছু ওনারা আপনার বাংলাদেশকে জানায় নাই। সো এই যে আপনার দাকুরাল একটা সম্পর্ক, এটাকে তো একটা ভালো সম্পর্কে আপনি রূপান্তরিত করতে হবে। ওনারা যে পেঁয়াজে আমাদেরকে শুল্ক ছাড় দিল, সেক্ষেত্রে এতবার রিকোয়েস্ট করার পরে তো বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষ হচ্ছে মানে অতিথি পরায়ণ একটা আপনার জাতি হিসেবে সমস্ত বিশ্বের মধ্যে চিনে যে আমরা মানুষকে আপ্যায়ন করতে পছন্দ করি। এবং এই যে সুনাম বাংলাদেশের আছে, আমি মনে করি যে ইলিশ ভারতে পাঠানোর মাধ্যমে ভারতের কাছে বাংলাদেশ ছোট হয় নাই, ভারতের কাছে বাংলাদেশ বড় হয়েছে। এবং দেখেন যে ভারত থেকে একচেটিয়া ভাবে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করতেছে বর্তমানে বিএনপি থেকে শুরু করে আপনার অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু, ওদের অ্যাটিটিউড সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। সো আমরা তো ওদের সাথে ন্যায্যতার ভিত্তিতে, ওদের সাথে আমাদের কোনো শত্রুতার সম্পর্ক নেই। ওরা যদি আমাদের সাথে শত্রুতা করতে চায়, আমরা ওইভাবে ওদের সাথে অ্যাটিটিউড করব। আপনি দেখেন যে আমাদের বিজিবি থেকে বর্তমানে কি অবস্থান আছে ভারতের বর্ডারের মধ্যে, সব দিক থেকে আমরা এখন বর্তমানে ওদের সাথে মেরুদণ্ড নিয়ে আমরা কথা বলতেছি, হেড টু হেড ওদের সাথে আলোচনা হচ্ছে। সো কোনোভাবে আমরা যেন এই সম্পর্কটাকে দাকুরালের মতো করে না ফেলি এবং আবেগ দিয়ে যেন বিচার বিশ্লেষণ না করি, কারণ আমাদের সাথে ভারতের কিন্তু একটা বাণিজ্যিক চুক্তি আছে এবং ওইটা যদি মেনটেন করতে হয় আমরা কিন্তু এইভাবেই করতে হবে, রাইট? এবং এটা কিন্তু ওভারনাইটে 6 মাসে বা 3 মাসে কিন্তু এটা শেষ করতে পারবো না। এই যে ডিপেন্ডেন্সি ভারতের উপর, এটা আমাদেরকে গ্রাজুয়ালি শেষ করতে হবে। গ্রাজুয়ালি এই ডিপেন্ডেন্সি আমরা অন্যান্য রাষ্ট্রের সাথে আমরা বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আমরা কিন্তু ওটা স্থাপন করতে পারবো। আপনাকে যদি আমি আরো কয়েকটা এভিডেন্স এই জায়গার মধ্যে দেই যে ভারতের আপনার ইলিশের উপরে বিশেষ করে আপনার যেই আগ্রাসন, ওইটা কিভাবে আমাদের বাংলাদেশকে আপনার ক্ষতিগ্রস্ত করতেছে, এর অন্যতম প্রধানতম যেই সমস্যাটা আইডেন্টিফাই করা হয়েছে জেলেদের মাধ্যমে, যারা প্রত্যন্ত আপনার প্রান্তিক লেভেলে আপনার ইলিশ যারা আপনার ধরে, যারা ইলিশ আপনার নদী থেকে আপনার আমাদেরকে পৌঁছায় দেয়, ওই মানুষগুলির থেকে যদি আপনি ফিডব্যাক নেন, রিসেন্টলি ওদেরকে ইন্টারভিউ করা হয়েছে, রিসেন্টলি ওদের সাথে কথা বলা হয়েছে এবং মেইন যে প্রবলেম ওইটা আইডেন্টিফাই করা হয়েছে, ওইটা হচ্ছে আপনারা জানেন যে ইলিশের প্রজনন রক্ষা করার জন্য 61 দিনের একটা বন্ধ দেওয়া হয় ভারত থেকে, যেটা শুরু হয় 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত 61 দিনের জন্য, এবং বাংলাদেশে শুরু হয় 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত আপনার 65 দিনে। সো দুই দেশে দুইটার সময় কিন্তু আপনার ইলিশ প্রজননের বৃদ্ধি করার জন্য ওরা বন্ধ দেয়। সো এই বন্ধটা কিন্তু যদি এক সময়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এক দেশ আরেক দেশের নদীর উপরে আগ্রাসন চালাইতে পারে না, যেটা বাংলাদেশের জেলেদের কাছ থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় যে প্রবলেম হিসেবে ওনারা আইডেন্টিফাই করছে। সো আমরা যদি আলোচনা করি যে 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন, সো দেখেন যে ভারতে কিন্তু 14 জুন আপনার ইলিশ প্রজনন বৃদ্ধির জন্য যেই বন্ধ, ওই বন্ধের কিন্তু আপনার শেষ দিন হচ্ছে 14 জুন। 14 জুনের পর থেকে ভারত চাইলে ইলিশ মারতে পারে বা ইলিশ ধরতে পারে, বাট বাংলাদেশে কিন্তু তখনও পর্যন্ত এই যে আপনার বন্ধটা চলমান থাকে, বাংলাদেশে চলমান থাকে 23 জুলাই পর্যন্ত। সো 14 জুন থেকে নিয়ে 23 জুলাই পর্যন্ত এই জায়গার মধ্যে 38 দিনের একটা গ্যাপ থাকে, কারণ বাংলাদেশ শুরু করে আপনার একটা ডিফারেন্ট ডেটে, বাংলাদেশ শুরু করে ভারতের পরে, ভারত শুরু করে 15 এপ্রিল, বাংলাদেশ শুরু করে 20 মে। সো এই জায়গার মধ্যে একটা গ্যাপ থাকে। তখন কি হয় যে ভারতের জেলেরা মাছ ধরার অনুমোদন থাকে আইনগতভাবে,
বাট বাংলাদেশের জেলেদের মাছ ধরার কোনো অনুমোদন থাকে না, কারণ ইলিশ প্রজনন বৃদ্ধি করতে হবে এর জন্য। তখন ভারতীয় জেলেরা কি করে, বাংলাদেশের আপনার নদী বা ভূসীমানার মধ্যে ঢুকে ওনারা ইচ্ছা মতো ভাবে ইলিশ মানে সমস্ত আপনার বড় ইলিশ থেকে শুরু করে যত আপনার ছোট ইলিশ ঝাটকা সবকিছু ওনারা ধরে নিয়ে যায়। এবং এই যে সমস্যা, এটা মৎস্য কর্মকর্তাদেরকে বিগত 16 বছরে বিভিন্নভাবে আপনার বলা হয়েছে, বা যেহেতু ভারতের বিরুদ্ধে আপনার এই অভিযোগ, এটা কোনোভাবেই আমাদের এই দামি প্রধানমন্ত্রী অগণতান্ত্রিক সরকার কিন্তু কোনোভাবেই এটা আমলে নেয় নাই, যার কারণে এই সমস্যাটা কিন্তু রিজলভ হয় নাই। এই সমস্যাটা কিন্তু এখন আমাদেরকে ইম্প্যাক্ট করতেছে। সো যার কারণে বাংলাদেশে বর্তমানে একটা ইলিশের মৌসুম থাকার পরও বাংলাদেশের মানুষ ইলিশ পাচ্ছে না ঠিক মতো। এর প্রধানতম অন্যতম কারণ হচ্ছে ভারতীয় জেলেরা বাংলাদেশে আপনার ইলিশ ধরার বন্ধ চলমান থাকার সময়ে ভারতীয় জেলেরা বাংলাদেশের আপনার পদ্মার মধ্যে ঢুকে বা বিভিন্ন ভাবে ওনারা আমাদের নদী ভূসীমানার মধ্যে ঢুকে আমাদের কাছ থেকে ইলিশ আপনার ইচ্ছা মতো ভাবে নিয়ে যাচ্ছে বা মেরে নিয়ে যাচ্ছে। তখন বাংলাদেশের মানুষ ধরতে পারতেছে না। তখন বাংলাদেশে যখন এই বন্ধটা আপনার শেষ হয়ে যায়, বাংলাদেশের মানুষ যখন অনুমতি পায়, 38 দিন যখন শেষ হয়ে যায় বা 23 জুলাইয়ের পর থেকে যখন বাংলাদেশের মানুষ ইলিশ ধরার আপনার অনুমোদন পায়, তখন বাংলাদেশের জেলেরা যেয়ে দেখে যে কোনো ইলিশ নাই, কারণ ইলিশ ধরে নিয়ে গেছে। এই যে 38 দিনের গ্যাপ, এটা কিন্তু হিউজ একটা গ্যাপ। সো এই সময়ের মধ্যে আপনি যে ইলিশটা পাঠাইছেন ভারতে, জানি আপনাদের সমস্ত মানুষের মনে ক্ষোভ, দুঃখ, কষ্ট। এর চেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এই 38 দিনের যে গ্যাপটা, এই 38 দিনে ভারত আমাদের কাছ থেকে যেই পরিমাণের ইলিশ বেআইনি ভাবে বাংলাদেশের নদী সীমানা ব্যবহার করে, পদ্মা আপনার ব্যবহার করে, আমাদের বিভিন্ন রিভার ব্যবহার করে, ইলিশের যে সেক্টর এন্ড জোনগুলি আছে এগুলি ব্যবহার করে কিন্তু ওনারা চুরি করে নিয়ে যায় বা মাছ মেরে নিয়ে যায়। এইটা যদি আমরা আপনার রোধ করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশে আমরা যেই পরিমাণে ইলিশ পাবো, এটা খাওয়ার পরও আমরা বিদেশে বিভিন্নভাবে রপ্তানি করে আমরা ফরেন রেমিটেন্স বাংলাদেশে আপনি কিন্তু ইনফ্লো বাড়াতে পারবো। সো এইটাই ছিল আমার মূলত আজকের কথা বলার মেইন টপিক। আমরা যেন কোনোভাবেই যেন আমরা ভারতের সাথে ঘৃণার সম্পর্ক স্থাপন না করি। এগেইন বলতেছি, ভারত আমাদের সবচেয়ে ক্লোজ বর্ডার শেয়ার করা একটা নেইবারিং কান্ট্রি। ভারত আমাদের সবচেয়ে আপনার ক্লোজ নেইবারিং একটা দেশ। সো ওদের সাথে আমরা কোনোভাবেই শত্রুতার সম্পর্ক রাখলে হবে না। ইয়েস, দ্যাট ডাজন্ট মিন যে ওরা আমাদের উপর আগ্রাসন চালাবে, দ্যাট ডাজন্ট মিন তারা আমাদেরকে ডিকটেট করবে, রাইট? এর মানে হচ্ছে আমাদের সাথে ওর সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, ইকুয়াল উইন উইন সিচুয়েশনে আমরা ওদের সাথে ডিপ্লোমেট রিলেশনশিপ বিল্ড আপ করবো। দ্যাটস অল ফর সেইং টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। আইল ক্যাচ ইউ সুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।